আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এইচএসসি ইকোনমিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 এর ক্লাসে। তো আজ হচ্ছে মূলত আমরা অধ্যায় 2 থেকে হচ্ছে শুরু করব। তো আমি প্রথম অধ্যায়ের ক্লাসগুলো অলরেডি শেষ করে ফেলেছি, তো এটা অলরেডি প্লেলিস্টে কিন্তু দিয়ে দেওয়া আছে। যারা যারা প্রথম অধ্যায়ের ক্লাসগুলো মিস করেছেন, কিছু কিছু ক্লাস বা হচ্ছে সম্পূর্ণ ক্লাসই হচ্ছে যারা মিস করেছেন, তারা অবশ্যই প্রথম অধ্যায়ের ক্লাসগুলো আগে দেখে নেবেন, ঠিক আছে? তাহলে এটা আপনাদের জন্য অনেক ভালো হবে, কারণ প্রথম অধ্যায়টাও আসলে অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনাদের এইচএসসি এক্সামের জন্য এবং অন্যান্য এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? তো প্রথম অধ্যায়ের পাশাপাশি দ্বিতীয় অধ্যায়টাও ইম্পর্টেন্ট আছে। 1 আর 2 অধ্যায় নর্মালি ম্যাক্সিমাম পরীক্ষাতেই কিন্তু থাকে, ঠিক আছে? আর বিশেষ করে 2 অধ্যায় থেকে আপনাদের 2টা সৃজনশীলও কিন্তু থাকতে পারে, ঠিক আছে? তো এই অধ্যায়টা স্কিপ করার কোনো সুযোগ নেই। ওকে, তো এই অধ্যায়টার নাম হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। অর্থাৎ এই অধ্যায়ে আমরা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে কি কি টাইপের বিষয় আমাদের থাকতে পারে, ঠিক আছে? ভোক্তার বিষয় নিয়ে যাবতীয় যে বিষয়বস্তু সেগুলো থাকবে, এবং হচ্ছে উৎপাদকের যে বিষয়টা অর্থাৎ দাম, তারপরে যোগান, এগুলো বিষয়ও থাকবে। আর ভোক্তার জন্য চাহিদা, তারপরে হচ্ছে আপনার ভোগ, এগুলো বিষয় কিন্তু অবশ্যই থাকবে। আচ্ছা, তো যাই হোক, তো আমরা একটু বিস্তারিত একটু জেনে নিই। তো নর্মাল ভাবে এখানে বলা হচ্ছে যে অর্থনীতির যে গুরুত্বপূর্ণ যে দুইটা ধারণা, এই যে অর্থনীতির গুরুত্বপূর্ণ দুইটা ধারণা, সেটা হচ্ছে কি চাহিদা এবং যোগান, ঠিক আছে? তো বিশেষ করে যারা এই শব্দ দুইটা নতুন শুনতেছেন তাদেরকে আমি অবশ্যই বলবো, সমস্যা নেই, এই অধ্যায়ের মধ্যেই কিন্তু আছে চাহিদা যোগান নিয়ে বিস্তারিত, ঠিক আছে? আপাতত এতটুকু জেনে রাখেন যে চাহিদাটা হচ্ছে ভোক্তার সাথে সম্পর্কিত, আর যোগানটা হচ্ছে উৎপাদনকারী অথবা হচ্ছে আপনার বিক্রেতার সাথে কিন্তু জড়িত। ওকে, তো এই বিষয়টা মোটামুটি জানলেই হবে। আচ্ছা, আর এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা নোট দেওয়া হয়েছে যে ভোক্তা ও উৎপাদকের আচরণের পরস্পর হচ্ছে কি বিপরীত ধর্মী হয়ে থাকে। অর্থাৎ একটা যদি বৃদ্ধি পায় তাহলে আরেকটা অবশ্যই হ্রাস পাবে, এবং আরেকটা হ্রাস পেলে আরেকটা যদি বৃদ্ধি পায় তাহলে আরেকটা হচ্ছে কি হ্রাস পাবে, ঠিক আছে? ওকে, তো আশা করি বেসিক বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এইবার আমরা আসি মূল পড়ার মধ্যে, অর্থাৎ যেটা আমাদের আজকের ক্লাসের টপিক, সেটা হচ্ছে উপযোগ এবং উপযোগের প্রকারভেদ নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব, যেটা আসলে অনেক ইম্পর্টেন্ট। উপযোগ বা ইউটিলিটি যেটা হচ্ছে কাকে বলে, তো আমরা ফার্স্টে এটা একটু জেনে নিই। তো নরমাল ভাবে আমাদের বলা হচ্ছে যে কোনো দ্রব্য বিদ্যমান মানুষের অভাব পূরণ করার ক্ষমতাকেই হচ্ছে কি বলে, উপযোগ বলে, ঠিক আছে? বিদ্যমান মানুষের অভাব, অর্থাৎ আপনি নরমাল ভাবে এটাও লিখলে হবে যে সাধারণত কোনো দ্রব্য বা সেবার মানুষের অভাব পূরণের ক্ষমতাকে, ঠিক আছে, মানুষের অভাব পূরণের ক্ষমতাকে নরমাল ভাবে উপযোগ বলা হচ্ছে। এখন এটা অনেক কিছু হইতে পারে, ঠিক আছে? যেমন হচ্ছে যেমন আপনার কলেজের ব্যাগ হইতে পারে, ঠিক আছে, কারণ ব্যাগের মাধ্যমে আপনি কি করতে পারতেছেন, আপনার বই খাতাগুলো রাখতে পারতেছেন, তাই না? ঠিক সেম ভাবে হচ্ছে আপনার হাতে থাকা কলম হইতে পারে, খাতা হইতে পারে, পেন্সিল হইতে পারে। তো এগুলোর মাধ্যমে আমরা কি পাচ্ছি, অবশ্যই কোনো না কোনো সুবিধা কিন্তু পাচ্ছি, বা কোনো না কোনো অভাব কিন্তু আমাদের পূরণ করতেছে। তো এই বিষয়গুলোই হচ্ছে উপযোগ। ওকে, অর্থাৎ এমন কিছু দ্রব্য বা হচ্ছে সেবা যেটা হচ্ছে কি মানুষের অভাব পূরণ করতে পারে, সেগুলোকে নরমাল ভাবে উপযোগ বলা হচ্ছে। তো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তো এবার আমরা একটু দেখি, এই যে উপযোগ হলো এই যে কোনো দ্রব্যের বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। তো যেটাই খুশি আপনি লিখতে পারেন, উপযোগের সংজ্ঞাটা আসলে অনেক অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর উপযোগ পরিমাপের একক হচ্ছে ইউটিল, ঠিক আছে? বা নর্মাল ভাবে এটা বাংলাতে একক হিসেবেই কিন্তু পরিচিত হয়, আপনার ইংলিশটা আপাতত না জানলেই হবে, ঠিক আছে? একক হইলেই হবে। তো উপযোগ পরিমাপ করা হয় নর্মালি এককের মাধ্যমে। আচ্ছা, এবার আমরা একটু আসি যে উপযোগ হচ্ছে নরমাল ভাবে এর প্রকারভেদটা, যেটা আসলে অনেক ইম্পর্টেন্ট, তো আমরা একটু জেনে নিই। তো উপযোগ যে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, তো এটা অনেক ইম্পর্টেন্ট। তো প্রথমটা হচ্ছে সংখ্যাবাচক বা সংখ্যাগত উপযোগ, যেটা হচ্ছে কি এই যে যখন কোনো উপযোগকে সংখ্যার মাধ্যমে যদি প্রকাশ করা হয় তাকে সংখ্যাগত উপযোগ বলে। অর্থাৎ এই যে 1 2 3 4 5 6 7 8 এরকম যদি ভাবে উপযোগ প্রকাশ করা হয় তখন তাকে কি বলে, সংখ্যাবাচক উপযোগ বলা হয়। আচ্ছা, আর হচ্ছে কি পর্যায়বাচক বা পর্যায়গত। পর্যায়গত বলতে আমরা নরমাল ভাবে কি বুঝি, প্রথম দ্বিতীয় তৃতীয়, এটা,
ঠিক আছে। তো এটা বেসিক বিষয়, তো এটা আশা করি একটু কয়েকবার রিডিং পড়লে হয়ে যাবে আপনার। এবারে আসি আমরা মূল বিষয়ে, অর্থাৎ সংখ্যাবাচক যে উপযোগটা আছে এইটাই বেশি গুরুত্বপূর্ণ দিয়ে এটাই বেশি গুরুত্ব দিয়ে পড়বেন আপনারা। পর্যায়বাচক তেমন একটা ইম্পর্টেন্ট না, তবে হ্যাঁ সংখ্যাবাচক বা সংখ্যাগত উপযোগকে আবার হচ্ছে কয়টা ভাগে, তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আপনার প্রান্তিক উপযোগ, আরেকটা হচ্ছে মোট উপযোগ, আরেকটা হচ্ছে গড় উপযোগ। ঠিক আছে, তিনটা বিষয় আজকে আমরা জানবো, চিন্তার কারণ নেই, সবগুলো আমি ডিটেলস আকারে আপনাদেরকে বলে দেওয়ার ট্রাই করব। তো সেগুলো যদি আপনারা ওই অনুযায়ী যদি রিডিং পড়েন বাসায় এবং হচ্ছে বাসায় যদি নোট করে রাখেন খাতায়, তাহলে আশা করি আর সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা এবারে আসি আমরা প্রান্তিক উপযোগ কাকে বলে। প্রান্তিক উপযোগটা হচ্ছে কোন দ্রব্যের এই যে কোন দ্রব্যের ভোগ একক বৃদ্ধি করলে মোট উপযোগ যে পরিবর্তন হয় তাকেই হচ্ছে নরমাল ভাবে প্রান্তিক উপযোগ বলা হচ্ছে। আচ্ছা, প্রান্তিক উপযোগটার আগে আমরা একটু মোট উপযোগটা কাকে বলে এটা একটু জেনে আসি, কারণ হচ্ছে মোট উপযোগটা আগে জানলে এটা আপনাদের জন্য অনেক সুবিধা হবে। প্রান্তিক উপযোগটা দেখেন, মোট উপযোগটা কি এটা একটু দেখি। বলা হচ্ছে যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায় তার সমষ্টি। সমষ্টি মানে আমরা জানি সমষ্টি মানে হচ্ছে যোগফল। ঠিক আছে, অর্থাৎ আপনি যেই পরিমাণে উপযোগ ভোগ করবেন সেটার যোগফলগুলোকেই মূলত বলা হচ্ছে কি মোট উপযোগ। ঠিক আছে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো তারপরে আরেকবার বলে দিই, যেটা হচ্ছে আপনার যে ভোগকৃত যে দ্রব্যের যে উপযোগগুলো যেগুলো আপনি পেয়েছেন, ঠিক আছে, অবশ্যই কোনো না কোনো সুবিধা পেয়েছেন, ওই সুবিধাগুলোরই যোগ করে আপনি কত পরিমাণে সুবিধা পেলেন সেটা যোগ করার পরে যেটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের মোট উপযোগ। ঠিক আছে, তো আশা করি ক্লিয়ার। তো এবারে দেখেন মোট উপযোগের জাস্ট একটা সূত্রের মাধ্যমে আপনার দেখানো হয়েছে। এই সূত্রটা ইম্পর্টেন্ট না তেমন একটা, মোট উপযোগের জাস্ট জেনে রাখলে ভালো। মোট উপযোগের ক্ষেত্রে আমরা জাস্ট কি করব, যে যে উপযোগগুলো আছে অর্থাৎ প্রাপ্ত যে উপযোগগুলো আছে সেগুলো সিম্পল ভাবে আমরা যোগ করে দিব। এই জন্যই হচ্ছে দেখেন এমইউ দ্বারা নরমাল ভাবে মার্জিনাল ইউটিলিটি, অর্থাৎ হচ্ছে এই যে এমইউ দ্বারা নরমাল ভাবে প্রান্তিক উপযোগ বোঝায়, অর্থাৎ প্রান্তিক উপযোগ সবগুলো যোগ করলে আমরা কি পাবো, মোট উপযোগ পাবো। ঠিক আছে, অর্থাৎ মোট উপযোগ সবসময় যোগ করে বের করতে হয়, এটা অবশ্যই মাথায় রাখবেন। ঠিক আছে, যখন আমরা সমীকরণে আসব পরবর্তী ক্লাসে তখন আমরা আরো ডিটেইলসে প্র্যাকটিক্যালি দেখব। ঠিক আছে, যে কিভাবে যোগ করতে হবে, কখন বিয়োগ করতে হবে, তো এই বিষয়গুলো সম্পূর্ণ ডিটেইলসে আকারে আমি জানাবো, এমনকি চিত্রটাও অঙ্কন করে দেখাবো, চিন্তার কারণ নেই। ওকে, আপাতত এতটুকু জানলেই হবে যে মোট উপযোগ নরমাল ভাবে যোগ করে প্রান্তিক উপযোগের থেকে বের করতে হয়। ওকে, আর প্রান্তিক উপযোগের যে ব্যাপারটা, প্রান্তিক উপযোগ অবশ্যই কি করতে হবে, মোট উপযোগ থেকে মাইনাস করে আপনি বের করবেন। ঠিক আছে, এখানে একটা সূত্র যদিও দেওয়া আছে, তো এই সূত্র হচ্ছে আপনার জাস্ট মোটামুটি একটু মুখস্থ রাখলেই চলবে, এই সূত্র আপনার ব্যবহার করতে হবে না অঙ্কের ক্ষেত্রে। ঠিক আছে, এই চিত্রটা মানে এই সূত্রটা আপনার চিত্রের জন্য কিন্তু ব্যবহার করতে হবে না, তো এইটা থেকে অনেক ভালো ইজি পদ্ধতি আছে, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, আচ্ছা তো প্রান্তিক উপযোগের বিষয়টা দেখি। তো মোট উপযোগ তো মোটামুটি আমাদের ধারণা আছে যে সবগুলো উপযোগের যোগফল, তাই না? এখন প্রান্তিক উপযোগ হচ্ছে যে কোনো দ্রব্যের ভোগ একক বৃদ্ধি করলে, ঠিক আছে, মোট উপযোগের যে পরিবর্তন হয়, অর্থাৎ প্রান্তিক উপযোগের যে ব্যাপারটা, প্রান্তিক উপযোগ হচ্ছে মোট উপযোগ এই যে যত পরিমাণে বৃদ্ধি করা হবে, যেমন দেখেন এই যে এখানে কিন্তু মোট উপযোগ কি হয়েছে, আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পেয়েছে বা বাড়ছে। ঠিক আছে, এখন দেখেন 10 থেকে 18, 18 থেকে 24, 24 থেকে 24। এখন দেখেন এখানে আমাদের বলা হচ্ছে যে প্রান্তিক উপযোগটা বের করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, যে কি পরিমাণ বাড়লো সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন, প্রান্তিক উপযোগ সব সময় কি হয়, প্রথমটা যা ছিল তাই কিন্তু থাকে। ঠিক আছে, প্রথমটা কখনো চেঞ্জ হয় না। এখানে যদি 20 থাকতো 20ই থাকতো, 30 হইতো, এরপর 10 যেহেতু আছে 10ই থাকে। এখন 18 থেকে, এখন নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা আমরা মাইনাস করব সব সময়। এখন 18 থেকে 10 চলে গেলে কত থাকতেছে, 8। এরপর 24 থেকে 18 চলে গেলে থাকে কত, 6। এখন 24 থেকে 24 চলে গেলে, আচ্ছা নরমাল ভাবে এখানে 18 না, এখানে মেবি 24 না, 24। আচ্ছা তাহলে এখানে একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, এখানে হচ্ছে 4 অবশিষ্ট কিন্তু থাকে না। হ্যাঁ, এখানে অবশ্যই 28 হবে। হ্যাঁ, এখানে 28 হবে।
ঠিক আছে, 28 থেকে হচ্ছে 24 চলে গেলে থাকতেছে হচ্ছে কি 4। তো এই ধরনের, অর্থাৎ কি পরিমাণ আসলে হচ্ছে বৃদ্ধি পেল সেটাই হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ। কারণ মোট উপযোগ তো নর্মাল ভাবে আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধি পেয়েই যাচ্ছে, বাট প্রান্তিক উপযোগটা হচ্ছে যে প্রথমটা ঠিক রেখে পরবর্তীগুলো কি পরিমাণ বৃদ্ধি পেল বা বৃদ্ধি পেল কি পেল না, এই বিষয়টা নিয়েই হচ্ছে প্রান্তিক উপযোগের ধারণা। বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছে এবার। হ্যাঁ, এই জন্যই আমাদের সংজ্ঞাতে বলা হয়েছে যে কোন দ্রব্যের ভোগ একক বৃদ্ধি করলে, অর্থাৎ এই যে মোট উপযোগটা বৃদ্ধি করলে আর মোট উপযোগের যে পরিবর্তন হয়, এই যে কি পরিমাণে পরিবর্তন হইলো, যেমন এখানে কি 8-এর পরিবর্তন হয় আছে বা 8-এর ব্যবধান আছে, এখানে 6-এর ব্যবধান আছে, এখানে 4-এর ব্যবধান আছে, এরকম। ঠিক আছে, সেটা কি বলা হচ্ছে মূলত প্রান্তিক উপযোগ। এবার আসি আমরা প্রান্তিক উপযোগের একটা সূত্র আছে, তো এই সূত্রটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা আপনারা অবশ্যই এমসিকিউ এর জন্য মনে রাখবেন। সেটা হচ্ছে এমইউ বা মার্জিনাল ইউটিলিটি বলা হচ্ছে, এটা প্রান্তিক উপযোগটাকে নির্দেশ করা হচ্ছে। প্রান্তিক উপযোগের ইংলিশেই বা সংক্ষেপে বলা হচ্ছে এমইউ বা মার্জিনাল ইউটিলিটি, চাইলে এটা লিখে নিতে পারেন। তো এমইউ ইকুয়াল টু ডেল টিইউ ইকুয়াল টু ডেল কিউ, অর্থাৎ এটাকে ডেল্টা বা হচ্ছে ডেল বলা হচ্ছে, যেটার মানে হচ্ছে কি পরিবর্তন। ঠিক আছে, অর্থাৎ এমইউ আমরা কিভাবে বের করতে পারি, অবশ্যই হচ্ছে ভাগ করতে হবে এবং হচ্ছে কি টিইউ দ্বারা হচ্ছে টোটাল ইউটিলিটি বা এই যে মোট উপযোগ বোঝায়। ঠিক আছে, এখন মোট উপযোগের যে পরিবর্তন এবং হচ্ছে কিউ দ্বারা নরমাল ভাবে আপনার একক বোঝানো হচ্ছে, এই যে কিউ হচ্ছে একক, টিইউ হচ্ছে কি মোট উপযোগ এবং হচ্ছে এমইউ হচ্ছে প্রান্তিক উপযোগ। ওকে, তো টিইউ পরিবর্তন যেটা আছে মোট উপযোগের এবং হচ্ছে মোট এককের যে পরিবর্তনটা সেইটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, এখন পরিবর্তনটা কিভাবে বের করতে হবে, এই যে সূত্রের ডিটেইলসও কিন্তু দেওয়া আছে, অর্থাৎ ডেল কিউ এর পরিবর্তন হবে কিউ1। আচ্ছা, এখানে কিউ1 এবং কিউ নট 0 থাকলে অবশ্যই কি হবে, এগুলো নট হবে, যে টিইউ নট, এরপর টিইউ নট। আচ্ছা, এটার মানেটা কি এটা একটু বলে দিতেছি। এই নট দ্বারা নরমাল আপনি বুঝবেন যে প্রাথমিক একক, একদম শুরুরটা বুঝাবে, প্রথম দিকের ধাপ। ঠিক আছে, আর পরবর্তীটা তো বুঝাবে টিইউ1 দ্বারা। এর পরবর্তীতে আরো ধাপে ধাপে আগাবে, যেমন টিইউ2, টিইউ3, টিইউ4 এরকম। ঠিক আছে, ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন নট দ্বারা হচ্ছে কি প্রাথমিকটা বুঝায়। ওকে, ইকোনমিক্স এর ভাষায়। ওকে, তো আশা করি হচ্ছে সূত্রের বিষয়টা হয়ে গেছে। এখানে জাস্ট এতটুকু জানলেই আপনাদের হয়ে যাবে, তো আপনাদের সূত্র নিয়ে এত ডিটেলস পড়া লাগবে না আশা করি। তো এগুলো তেমন একটা এক্সামে আসে না, তবে এক্সামের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এই সূত্রটা অবশ্যই নরমালভাবে মুখস্থ রাখবেন। চিত্রের ক্ষেত্রে হচ্ছে আমি আরো ইজি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিব, তো সেটার মাধ্যমে আপনারা চিত্র কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, তো এইবার আমরা আসি আমাদের গড় উপযোগে, যেটা মাঝে মাঝে কিন্তু আসতে পারে। গড় উপযোগের সূত্রটা হচ্ছে এই যে এটা। ঠিক আছে, এইউ অর্থাৎ হচ্ছে অ্যাভারেজ ইউটিলিটি বা হচ্ছে গড় উপযোগ, যেটা বলা হচ্ছে যে কোন দ্রব্যের এক একক উপযোগকে বলা হচ্ছে কি গড় উপযোগ। বা নরমাল ভাবে আপনি লিখতে পারেন যে মোট উপযোগকে হচ্ছে মোট একক দ্বারা ভাগ করলে, বা মোট উপযোগ এবং হচ্ছে এককের অনুপাতকেই আমাদের কি বলা হচ্ছে গড় উপযোগ বলা হচ্ছে। গড় উপযোগ হচ্ছে এই ইউ দ্বারা প্রকাশ করা হচ্ছে, এই ইউ মোট উপযোগ। আচ্ছা, টি ইউ হবে, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, টি ইউ মোট উপযোগ এবং কিউ দ্বারা নরমালি পরিমাপ বা একক কিন্তু বোঝায়। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তীতে আমরা হচ্ছে এই উপযোগের সূচি এবং হচ্ছে সূচি থেকে এই চিত্রগুলো আমরা কিভাবে অঙ্কন করতে পারি এই বিষয়টা আমরা দেখব। পরবর্তী ক্লাস কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ এই মোট উপযোগ প্রান্তিক উপযোগ থেকে আপনার সৃজনশীল কিন্তু থাকবে। আপনি এই দ্বিতীয় অধ্যায় যদি আপনার থেকে থাকে, আপনার হচ্ছে ক্লাস টেস্ট হোক অথবা হচ্ছে টিউটোরিয়াল এক্সাম হোক অথবা হচ্ছে প্রি টেস্ট হোক, টেস্ট পরীক্ষা হোক, যেটাই হোক না কেন, এই দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু আপনার এক্সামে থাকবে। এমনকি আমি এইচএসসি এক্সামের জন্য বলতেছি। ঠিক আছে, তো দ্বিতীয় ক্লাসটা যেটা আছে, অর্থাৎ এই দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটা, সেটা অবশ্যই মিস করবেন না পরবর্তী ক্লাসটা। কারণ পরবর্তী ক্লাসে হচ্ছে আমি সূচি এবং সূচি থেকে এই চিত্রগুলো অঙ্কন, অর্থাৎ প্রান্তিক উপযোগ রেখা এবং মোট উপযোগ রেখা কিভাবে অঙ্কন করতে হয় সেই বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তবে হ্যাঁ, আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে ডিটেলস আকারে হচ্ছে বোঝানোর, তো অবশ্যই সময় নিয়ে ভিডিওগুলো দেখবেন। তো আশা করি অনেক মনোযোগ সহকারে যদি ক্লাস করেন তাহলে আর সমস্যা হবে না। ঠিক আছে, আর যদি তারপরেও কোনো জায়গায় যদি সমস্যা হয়ে থাকে, বুঝতে যদি সমস্যা হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের হচ্ছে রিপ্লাইগুলো দেওয়ার। ওকে,
ওকে, তো আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ক্লাসের জন্য।